আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আমিরস টিউটোরিয়াল। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা স্টুডেন্টরা সচরাচর ভয় পায়। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্রের জৈব যৌগ। জৈব যৌগ মূলত কয় প্রকার? জৈব যৌগ মূলত দুই প্রকার, মুক্ত শিকল এবং বদ্ধ শিকল। আবার মুক্ত শিকল কয় প্রকার? মুক্ত শিকল হচ্ছে দুই প্রকার। মুক্ত শিকল মানে কি? মুক্ত শিকল মানে হচ্ছে যেগুলো মুক্ত, যেমন কার্বন কার্বন, এগুলো মুক্ত। আর বদ্ধ শিকল মানে হচ্ছে একটা আটকানো থাকবে, এটা হচ্ছে বদ্ধ শিকল। আর মুক্ত শিকল কয় প্রকার? আবার মুক্ত শিকল আবার হচ্ছে দুই প্রকার, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। সম্পৃক্ত কোনগুলো? যে সকল মুক্ত শিকল জৈব যৌগগুলো একক বন্ধন দ্বারা যুক্ত থাকে সেগুলো হচ্ছে সম্পৃক্ত, যেমন CH3 CH2 CH3 CH3 CH2 CH2 CH3, এগুলো কি? এগুলো হচ্ছে সম্পৃক্ত। তাহলে অসম্পৃক্ত কোনগুলো? অসম্পৃক্ত হতে হলে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন উপস্থিত থাকতে হবে, এবং সেটা কি? কার্বন কার্বনের মধ্যে, যেমন CH2 দ্বিবন্ধন CH2, এটা কি? ইথিন। এটা কি একটা অসম্পৃক্ত জৈব যৌগ। এটাও কি একটা অসম্পৃক্ত জৈব যৌগ। বদ্ধ শিকল আবার দুই প্রকার, কার্বোসাইক্লিক এবং হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক আবার কয় প্রকার? দুই প্রকার, অ্যালিসাইক্লিক আর হচ্ছে অ্যারোমেটিক। অ্যালিসাইক্লিক কোনগুলো? তো অ্যালিসাইক্লিক কোনগুলো? অ্যালিসাইক্লিক হচ্ছে এরকম সাধারণ বদ্ধ শিকল যুক্ত জৈব যৌগ কি বলা হয়? অ্যালিসাইক্লিক যৌগ। আর অ্যারোমেটিক কোনগুলো? অ্যারোমেটিক হতে হলে আমরা জানি কি থাকতে হবে? দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকতে হবে, যেমন কি বেনজিন জাতক, এগুলো কি? অ্যারোমেটিক। যেমন বেনজিন কিভাবে আঁকে? এটা কি? বেনজিন। তাহলে বেনজিন একটা কি? অ্যারোমেটিক যৌগ। তারপরে হেটারোসাইক্লিক যৌগ আবার হচ্ছে দুই প্রকার, হেটারো অ্যালিসাইক্লিক এবং হেটারো অ্যারোমেটিক। হেটারো মানে কি? হেটারো মানে হচ্ছে কার্বনের মধ্যে হাইড্রোজেন বাদে অন্য কোনো যৌগের অনুপস্থিতি, যেমন অক্সিজেন থাকতে পারে, ক্লোরিন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে। এগুলোর উপস্থিতি থাকলে সেগুলো কি? হেটারোসাইক্লিক যৌগ। যেমন এটা কি? একটা হেটারো অ্যালিসাইক্লিক যৌগ। তাহলে হেটারো অ্যারোমেটিক কোনগুলা? অ্যারোমেটিক থাকতে হলে কি থাকতে হবে? দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকতে হবে। এটা কি? একটা হেটারো অ্যারোমেটিক যৌগ। তাহলে এই
আমরা দেখে ফেললাম জৈব যৌগের শ্রেণীবিন্যাস। এবার আমরা দেখি জৈব যৌগগুলো কি কি বন্ধনে থাকতে পারে। কি কি বন্ধনে থাকতে পারে? একক বন্ধন, দ্বিবন্ধন, এবং কি ত্রিবন্ধন। একক বন্ধনের মধ্যে কি থাকে? একটা সিগমা থাকে। আর দ্বিবন্ধনের মধ্যে একটা পাই থাকবে এবং একটা সিগমা থাকবে। আর ত্রিবন্ধনে কি থাকবে? দুইটা থাকবে পাই এবং একটা থাকবে সিগমা। আচ্ছা, এবার আসি সিগমা এবং পাই বন্ধন কি? পাই বন্ধন, পাই বন্ধন মানে হচ্ছে পাশাপাশি পথ। মনে রাখবা, পাই মানে পথে পাশাপাশি, পাশাপাশি অধিক্রমণ। পাশাপাশি অধিক্রমণটা কি? সেটা হচ্ছে এটা হচ্ছে একটা পি অরবিটাল, আরেকটা পি অরবিটাল নেই, এটা হচ্ছে পি এক্স, পি এক্স। এটা দেখতে কিরকম হবে? এই যে এখানে যে বন্ধনের উৎপন্ন হলো সেটা কি? সেটা হচ্ছে সিগমা বন্ড। এবার সরি, এটা হচ্ছে পাই বন্ড। এবার আসি সিগমা বন্ধনে। সিগমা বন্ধনটা কি? সেটা হচ্ছে সামনাসামনি অধিক্রমণ, সামনাসামনি অধিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হয়। তো সামনাসামনি সেটা কিরকম? এটা হচ্ছে পিজেড অরবিটাল। একটা যদি পিজেড অরবিটাল আঁকি, সেটা দেখতে কিরকম হয়? এই সামনাসামনি অধিক্রমণের ফলে যেটা সৃষ্টি হলো সেটা হচ্ছে সিগমা বন্ড। তাহলে জৈব যৌগে কি ধরনের বন্ধন থাকতে পারে? তিন ধরনের বন্ধন থাকতে পারে: একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। একক বন্ধনে একটা সিগমা বন্ধন, আর দ্বিবন্ধনে একটা সিগমা একটা পাই, ত্রিবন্ধনে একটা সিগমা এবং দুইটা পাই বন্ধন থাকতে পারে। আর পাই বন্ধন সবসময় কি সিগমা বন্ধন অপেক্ষা দুর্বল। পাই বন্ধন কি? পাই বন্ধন হচ্ছে পাশাপাশি অধিক্রমণের ফলে সৃষ্ট বন্ধন, আর সিগমা বন্ধন হচ্ছে সামনাসামনি অধিক্রমণের ফলে সৃষ্ট বন্ধন। এখন আমরা দেখব সাধারণ সংকেত। জৈব যৌগগুলোর সাধারণ সংকেত দেখতে কিরকম হয় সেগুলো আমরা দেখি। আমরা যদি অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। আচ্ছা, এখানে n কি? n হচ্ছে কার্বনের সংখ্যা। আচ্ছা, n এর মান যদি আমরা 1 নিই তাহলে আমরা কি পাই দেখি তো? কার্বন একটা, আর হাইড্রোজেন কয়টা? 2 × 1, 2 + 2, তাহলে 4। এটাকে কি বলে? মিথেন। আর n এর মান যদি 2 নেই তাহলে S এর মান কত পাই?
এইচ, 2 দুগুণে 4, 4 আর 2 6। এভাবে আমরা যে কোনো অ্যালকেনের মান বের করতে পারি। আচ্ছা, তার আগে আমরা অন্য আরেকটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে জৈব যৌগের সংখ্যা। যেমন 1 মানে হচ্ছে মিথ, 2 মানে হচ্ছে ইথ, 3 মানে হচ্ছে প্রোপ, 4 মানে হচ্ছে বিউট, 5 মানে হচ্ছে পেন্ট, 6 মানে হচ্ছে হেক্স, 7 মানে হচ্ছে হেপ্ট, 8 মানে হচ্ছে অক্ট, 9 মানে হচ্ছে নন, আর 10 মানে হচ্ছে ডেক। আপাতত আমাদের এই 10 পর্যন্ত জানলেই যথেষ্ট। তাহলে কি 1 মানে মিথ, 2 মানে ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক। এই হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত জৈব যৌগের সংখ্যা। এবার আমরা দেখি যে সাধারণ সংকেত থেকে কিভাবে জৈব যৌগ নির্ণয় করতে হয়। তাহলে আমরা অ্যালকেন দেখেছিলাম, CnH2n+2। তাহলে অ্যালকিন, অ্যালকিন কি হবে? CnH2n। তাহলে সি এর মান যদি 1 হয়, এখানে বলে রাখি অ্যালকিনের ক্ষেত্রে কিন্তু মিথ হয় না, মিথিন হয় না কখনো। অ্যালকিন শুরু হয় কোত্থেকে? ইথিন থেকে। তাহলে 2H4। যদি n এর মান 3 বসাই, C3H6। এভাবে আমরা সবগুলো অ্যালকিন বের করতে পারবো। তারপরে আসি অ্যালকাইন। অ্যালকাইনের সাধারণ সংকেত কি? CnH2n-2। যত সংখ্যক কার্বন তার দ্বিগুণের চেয়ে 2টি কম সংখ্যক কি থাকবে? হাইড্রোজেন থাকবে। তাহলে n এর মান যদি 1 হয়, এখানে 1 হবে না। n এর মান যদি 2 ধরি, তাহলে হাইড্রোজেন কয়টা? 2 দুগুণে 4, 4 থেকে 2। এটা দেখতে এরকম। এটা হচ্ছে আমাদের কি? ইথাইন। আর সি এর মান যদি 4 ধরি, এস এর মান কত? 8, 6। এটা দেখতে কিরকম হয়? যে কোনো একটার মধ্যে কি থাকবে? ত্রিবন্ধন থাকবে। আর কার্বনের হাত কয়টা? সবসময় প্রতি কার্বনে 4টা করে হাত থাকবে। 1, 2, 3, 4। 1, 2, 3, 4। 1, 2, 3, 4। হ্যাঁ, এটা কি আমাদের এক কার্বন আছে কয়টা? 4টা। তাহলে নাম কি? বিউট। আর এটা কি? অ্যালকাইন। তাহলে বিউটাইন। আমি নামকরণ নিয়ে এখানে তেমন কিছু বলছি না, নামকরণের জন্য পরবর্তীতে অন্য ভিডিওতে জানানো হবে, অন্য একটি ক্লাসে। এখন যদি নামকরণ নিয়ে বেশি বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাহলে অ্যালকাইনের পরে আসি অ্যালকাইল মূলক।
অ্যালকাইল মূলক আমাদের অনেক কাজে লাগে। তাহলে অ্যালকাইল মূলকের সাধারণ সংকেতটা কি? সাধারণ সংকেত হচ্ছে CnH2n প্লাস 1। এটা হচ্ছে অ্যালকাইল মূলক, যেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। যেমন CH3, CH2, এটা হচ্ছে এক ধরনের অ্যালকাইল মূলক। এবং কি এর একটা হাত কি থাকে, সবসময় ফাঁকা থাকে। এরপরে আসি অ্যালকোহল। অ্যালকোহলের সাধারণ সংকেত কি? CnH2n প্লাস 1 OH। অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH। তাহলে সাধারণ সংকেত হচ্ছে, এটাকে আমরা কি জানি, এটাকে লেখা যায় আর OH। তারপরে আছে অ্যালডিহাইড। CnH2n প্লাস 1 CHO। এটাকে আমরা লিখতে পারি আর CHO। তারপরে আসি অ্যালডিহাইড। তারপর আসি অ্যাসিড, জৈব অ্যাসিড। CnH2n প্লাস 1 COOH। এটাকে লিখতে পারি আর COOH। তারপরে আসি অ্যামিন। অ্যামিনটা মূলত কি? অ্যামিন হচ্ছে অ্যামোনিয়ার ডেরিভেটিভস। CnH2n প্লাস 1 NH2। এটাকে লিখতে পারি আর NH2। এই হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট সাধারণ সংকেত। এবার আমরা দেখব সমানতা নিয়ে। সমানতা কয় প্রকার? দুই প্রকার। কি কি? গাঠনিক সমানতা আর হচ্ছে স্টেরিও সমানতা। গাঠনিক সমানতা, স্টেরিও সমানতা। এবার আসি গাঠনিক সমানতা কয় প্রকার? গাঠনিক সমানতা আবার 5 প্রকার। কি কি? প্রথম হচ্ছে চেইন সমানতা। তারপরে আছে অবস্থান সমানতা। তারপরে কার্যকরীমূলক সমানতা। কার্যকরীমূলক সমানতার পরে মেটামারিজম।
হচ্ছে প্রোটোমারিজম। এবারে তাহলে আমরা একটা একটা করে আলোচনা করব। তাহলে সমানতা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে গাঠনিক সমানতা এবং স্টেরিও সমানতা। গাঠনিক সমানতা কয় প্রকার? গাঠনিক সমানতা আবার 5 প্রকার। 5 প্রকার। আবার স্টেরিও সমানতা স্টেরিও সমানতা আবার কয় প্রকার? 2 প্রকার। কি কি? জ্যামিতিক সমানতা আর কি আলোক সমানতা। আর হচ্ছে আলোক সমানতা। তাহলে আমরা একটা একটা করে এগুলো আলোচনা করি। এবার আসি চেইন সমানতা। চেইন সমানতাটা কি? এদের কি আণবিক সংকেত কি থাকবে? একই থাকবে। আণবিক সংকেত একই এবং কি থাকবে? কাঠামো কিরকম থাকবে? শাখাহীন অথবা শাখাযুক্ত। জিনিসটা কিরকম? যেমন এটা কি? এটা হচ্ছে অ্যালকেন এবং এটা নাম কি? বিউটেন। এটার নাম কি? কার্বন সংখ্যা কিন্তু এখানেও কয়টা? 1 2 3 4 চারটা। এখানে কয়টা? 1 2 3 4। কিন্তু এদের নাম কিন্তু এক না, নাম পরিবর্তন হয়ে যাবে। নামকরণের ক্ষেত্রে আমরা কি জানি কিভাবে নামকরণ করতে হয়? প্রথমে লম্বা শিকল নির্ণয় করতে হয়। লম্বা শিকল এখানে কার্বন কোন দিকে গেলে কার্বন বেশি পাওয়া যায়? 1 2 1 2 3। আবার এইদিকে গেলে 1 2 3, দুই দিকে গেলেই সেম। তাহলে আমরা যদি সোজা যাই তাহলে 1 2 3। 2 নম্বরে আমরা কি শাখা পেলাম? তাহলে এটার নাম কি? 2। কার্বন আছে কয়টা? 1 2 3। 2 মিথাইল প্রোপেন। এটা কি? মিথাইল। তাহলে আমরা কি দেখলাম? চেইন সমানতার ক্ষেত্রে আণবিক সংকেত কি থাকবে? একই থাকবে। আণবিক সংকেত কোনটা? C4H10। তাহলে কার্বন আছে কয়টা? 4টা। আর হাইড্রোজেন কয়টা থাকতে হবে? 10টা। 3 5 7 10। তাহলে কি আণবিক সংকেত? এটার দেখি 1 2 3 4, চারটা কার্বন এবং 3
4 3 3 9 9 1 10। হ্যাঁ, তাহলে কি আণবিক সংকেত একই, কিন্তু কাঠামোগুলো একটা হচ্ছে শাখাহীন আর একটা হচ্ছে শাখাযুক্ত। এটাই হচ্ছে চেইন সমানতা। এরপরে আসি অবস্থান সমানতা। এক নাম্বার অবস্থান সমানতা কি? দ্বিবন্ধন, ত্রিবন্ধন অথবা কি কার্যকরী মূলকের ভিন্নতার কারণে যে সমানতা। দ্বিবন্ধন, ত্রিবন্ধন অথবা কার্যকরী মূলকের ভিন্নতার জন্য যে সমানতা। সৃষ্টি হয় সেটা কি? অবস্থান সমানতা। যেমন এটা কি 1 2 3 4 1 বিউটিন। এটাকে আমরা যদি দ্বিবন্ধন সরিয়ে দিই, তাহলে দ্বিবন্ধনটা আগে ছিল এখানে, পরে দ্বিবন্ধনটা এখানে নিয়ে আসলাম, তাহলে এটার নাম কি হবে? আগে ছিল 1, আগে ছিল 1 বিউটিন, আর এখন হলো 2 বিউটিন। এটা হচ্ছে অবস্থান সমানতা। আবার কার্যকরী মূলকের ভিন্নতা, যেমন হচ্ছে CH3 CH2OH। এটা কি এক ধরনের অ্যালকোহল। এটা হচ্ছে ইথানল। এখন CH3 C এরপরে 3 নম্বরে আসি কার্যকরীমূলক সমানতা। কার্যকরীমূলক সমানতা কি? কার্যকরীমূলকের ভিন্নতা। মূলকের ভিন্নতা, যেমন CH3 CH2OH, এটা হচ্ছে L, এটা
হচ্ছে অ্যালকোহল, CH3 CH2 CHO, এটা হচ্ছে অ্যালডিহাইড। তো কার্যকরী মূলক সমানতা কি? কার্যকরী মূলকের ভিন্নতা, মানে কার্বন সংখ্যা একই কিন্তু কার্যকরী মূলক ভিন্ন, এটা হচ্ছে কার্যকরী মূলক সমানতা। তারপরে 4 নম্বরে আসি, মেটামারিজম। মেটামারিজম কি? কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন পরমাণুর সংখ্যার বা অ্যালকাইল মূলকের ভিন্নতা থাকে। অ্যালকাইল মূলকের ভিন্নতা থাকে। তাহলে ব্যাপারটা কিরকম? আমরা যদি একটা মৌল নিই, CH3 এটা কি এক ধরনের কীটমূলক, মানে এটা হচ্ছে আর এটা আর প্রাইম। তাহলে কি দুইটাই হচ্ছে কীটমূলক, কিন্তু তাদের কি উভয় পাশে কার্বন পরমাণু সংখ্যা বা কি অ্যালকাইল মূলকের ভিন্নতা আছে। যেমন এখানে কি অ্যালকাইল মূলকটি কি ছোট, 1 কার্বন বিশিষ্ট, এবং এই পাশে 2 কার্বন বিশিষ্ট। কিন্তু এই পাশে যখন আসলো তখন কি বাম পাশেরটা কি হলো, 2 কার্বন বিশিষ্ট হয়ে গেল এবং ওই পাশেরটা 1 কার্বন বিশিষ্ট হয়ে গেল। এটাই হচ্ছে কি মেটামারিজম। এবার আসি টটোমারিজমে। টটোমারিজম জিনিসটা কি? এক প্রকার কার্যকরী মূলক হতে স্বতঃস্ফূর্তভাবে অন্য প্রকার কার্যকরী মূলকে রূপান্তর। অন্য প্রকার কার্যকরী মূলকে রূপান্তর।
যেমন CH3 C CH এটা কি কার্বন আছে কয়টা 1 2 3 এটা কি কিটোমূলক তাহলে প্রোপানল যদি স্বতঃস্ফূর্তভাবে এখানে একটা কি বন্ধন ভেঙে গেল এবং এখানকার একটা হাইড্রোজেন ও এর সাথে যুক্ত হলো তাহলে এখানে কি তৈরি হলো অ্যালকোহল তাহলে প্রোপানল থেকে এটা কি হয়ে গেল প্রোপানেল এটাই কি টোটোমেরিজম এক প্রকার কার্যকরী মূলক হতে অন্য প্রকার কার্যকরী মূলকে রূপান্তর প্রথমে কার্যকরী মূলক ছিল কীটমূলক থেকে কি সে রূপান্তরিত হলো অ্যালকোহলে রূপান্তরিত হলো তাহলে এটা কি এক ধরনের টোটোমেরিজম আমাদের গাঠনিক সমানতা শেষ হয়ে গেল তাহলে এবার আমরা চলে আসি স্টেরিও সমানতা স্টেরিও সমানতা কয় প্রকার জ্যামিতিক সমানতা জ্যামিতিক সমানতা এবং আলোক সমানতা তাহলে জ্যামিতিক সমানতা জ্যামিতিক সমানতা কিরকম যেমন CH2 দ্বিবন্ধন CH2 এরকম না আচ্ছা এভাবে দেখে এখানে আছে CH3 এখানে আছে CH3 এখানে আছে হাইড্রোজেন এখানে আছে হাইড্রোজেন তাহলে এটা কি ধরনের জ্যামিতিক সমানতা এটা হচ্ছে যদি একই রকম দেখতে একই পাশে থাকে তাহলে সেটা হচ্ছে সিস এটা উল্টে দিই হাইড্রোজেন CH3 তাহলে একই রকম দেখতে যদি বিপরীত পাশে থাকে তাহলে সেটা কি সমানতা সেটা হচ্ছে ট্রান্স সমানতা তাহলে কোনটা সিস এবং কোনটা ট্রান্স এটা আমরা কিভাবে বুঝবো একই জাতীয়গুলো এক পাশে থাকলে সেটা হচ্ছে সিস এবং এক জাতীয়গুলো বিপরীত পাশে থাকলে সেটা হচ্ছে ট্রান্স সমানতা এরপরে আসি আলোক সমানতা
আলোক সমানতার হতে হলে কি হতে হবে? অবশ্যই কাইরাল কার্বন থাকতে হবে। কাইরাল কার্বন উপস্থিত। কাইরাল কার্বন জিনিসটা কি? কাইরাল কার্বন হচ্ছে কার্বনের চারটা হাতে একই জাতীয় জিনিস না থেকে চারটা হাতেই ভিন্ন ভিন্ন জিনিস থাকতে হবে। আমি একটু করে দেখাচ্ছি কাইরাল কার্বন কি। তারপরে 2 নম্বর শর্ত হচ্ছে দর্পণ প্রতিবিম্ব। দর্পণ প্রতিবিম্ব, দর্পণ মানে কি? আয়না। মানে আয়নাতে ধরলে সেটার প্রতিবিম্ব দেখা যাবে এরকম। পরস্পরের অপ্রতিসম। পরস্পর উপরিস্থাপিত। আর একটা যৌগের মধ্যে কতটা আলোক সমাণু থাকতে পারে সেটা আমরা কিভাবে বুঝতে পারি? একটা সূত্রের মাধ্যমে। সূত্রটা কি? 2 টু দি পাওয়ার n সংখ্যক আলোক সমানতা। তাহলে এবার আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। যেটা বলেছিলাম কাইরাল কার্বন থাকতে হবে। কাইরাল কার্বন মানে কি? কাইরাল কার্বন মানে হচ্ছে একটি কার্বনের চারটা হাতে চারটাই ভিন্ন ভিন্ন যৌগ থাকতে হবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? চারটাতেই কি ভিন্ন ভিন্ন মূলক উপস্থিত। আর কাইরাল কার্বনের মাথায় অবশ্যই কি দিতে হয়? একটা স্টার চিহ্ন। এটা হচ্ছে একটা কাইরাল কার্বন। তাহলে এইটার সামনে যদি একটা আয়না ধরি তাহলে কিরকম দেখতে হবে? তাহলে যদি আয়না ধরি তাহলে দেখতে ঠিক এরকম হবে। এটা হচ্ছে এই যৌগটার নাম কি? এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তাহলে এটাকে বলা হয় ডি ল্যাকটিক অ্যাসিড। আর এটাকে বলা হয় এল ল্যাকটিক অ্যাসিড। তো স্টেরিও সমানতা কয় প্রকার? 2 প্রকার। জ্যামিতিক সমানতা একটু আগে দেখলাম। আর এটা হচ্ছে আলোক সমানতা। আলোক সমানতার শর্ত কি কি? অবশ্যই কাইরাল কার্বন থাকতে হবে এবং কি দর্পণ প্রতিবিম্ব হতে হবে। দর্পণ প্রতিবিম্ব হতে হবে। পরস্পর অপরিস্থাপিত মানে কি? এটা যদি এই যৌগটাকে যদি এটার উপরে আমরা বসাতে চাই তাহলে কি বসাতে পারবো? অবশ্যই পারবো না। যেমন আমার ডান হাত এবং বাম হাত এভাবে কি কখনো বসাতে পারবো? বসাতে গেলে কি মিলবে না। ঠিক সেরকম এই ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড এটা পরস্পর অপরিস্থাপিত মানে একটার উপর আরেকটা স্থাপন করা যাবে না। আর আলোক কতটা আলোক সমাণু আছে উপস্থিত আছে সেটা আমরা কিভাবে জানতে পারি? সেটা একটা সূত্রের মাধ্যমে। এটা n, এই n এখানে কি? n এখানে হচ্ছে নাম্বার অফ কাইরাল কার্বন মানে কাইরাল কার্বনের সংখ্যা। কাইরাল কার্বন সংখ্যা কতটি কাইরাল কার্বন আছে? যেমন এখানে কাইরাল কার্বন আছে একটা, তাহলে আমরা কতটা আলোক সমানতা পাবো? একটা।
তো আজকে এই পর্যন্তই। সামনে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।